তথাপি প্রতি অমাবস্যার রাত্রে মানসপুর হইতে এক একজন মানুষ অন্তর্হিত হয়। অমাবস্যার রাত, বাঘের গর্জন, ডাকাতের দল, মানুষের পর মানুষ অদৃশ্য। বাঘ না ভুলু ডাকাতের দল? সবাই সাবধান হয়ে আছে, চারিদিকে কড়া পাহারা। তার ভেতর থেকেই 12-12টা মেয়ে চুরি হয়ে গেল। শত্রুর দৃষ্টির আকর্ষণ করে লাভ কি? শত্রু? হ্যাঁ, এই পথের মাটির ওপরে আলো ফেলে এইমাত্র দেখলুম যে এখানে খালি বাঘের পায়ের দাগই নেই, মানুষের পায়ের দাগও রয়েছে। আজকের গল্প অমাবস্যার রাত। লেখক হেমেন্দ্র কুমার রায়। বঙ্গদেশ হচ্ছে একখানি সাপ্তাহিক পত্র। তাতে একটি খবর দেখে কুমার তা পড়তে আরম্ভ করল। সুন্দরবনের নিকট মানসপুর। মানসপুরকে একটা বড়সড় গ্রাম বা ছোটখাটো শহর বলা চলে, কারণ সেখানে প্রায় 3000 লোকের বসবাস। সম্প্রতি মানসপুরের বাসিন্দারা অত্যন্ত সন্ত্রস্ত হয়ে উঠিয়াছে। প্রতি অমাবস্যার রাত্রে সেখানে এক অলৌকিক বিভীষিকার আবির্ভাব হয়। আসল ব্যাপারটা যে কি, কেউই সেটা আন্দাজ করিতে পারিতেছে না। পুলিশ প্রাণপণে তদন্ত করিয়াও বিশেষ কিছুই স্থির করিতে পারে নাই। গ্রামের চারিদিকে কড়া পাহারা বসিয়াছে, বন্দুকধারী সিপাহীরা সর্বদাই প্রস্তুত হইয়া থাকে। তথাপি প্রতি অমাবস্যার রাত্রে মানসপুর হইতে এক একজন মানুষ অন্তর্হিত হয়। আজ 1 বৎসর কাল ধরিয়া এই অদ্ভুত কাণ্ড হইতেছে। গত 12টি অমাবস্যার রাত্রে 12 জন লোক অদৃশ্য হইয়াছে। প্রতি দুর্ঘটনার রাত্রেই একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করা গিয়াছে। মানসপুর সুন্দরবনের কাছাকাছি হইলেও তাহার ভিতরে এতদিন ব্যাঘ্রের উৎপাত বড় একটা ছিল না। কিন্তু দুর্ঘটনার আগেই এখন ঘটনাস্থলের চারিদিকে ঘন ঘন ব্যাঘ্রের চিৎকার শোনা যায়। ঠিক অমাবস্যার রাত্রি ছাড়া আর কোনোদিনেই এই অদ্ভুত ব্যাঘ্রে সাড়া পাওয়া যায় না। এই ব্যাঘ্র যে কোথা হইতে আসে এবং কোথায় অদৃশ্য হয় কেউই তা জানে না। আজ পর্যন্ত কেউই তাকে চোখে দেখে নাই। আরেকটি আশ্চর্য ব্যাপার এই যে যারা অদৃশ্য হইয়াছে তাদের মধ্যে একজনও পুরুষ নাই। প্রত্যেকেই স্ত্রীলোক এবং প্রত্যেকেরই গায়ে ছিল অনেক টাকার গহনা। পুলিশ প্রথমে স্থির করিয়াছিল যে এ সমস্ত অনিষ্টরই মূল হইতেছে কোন নরখাদক ব্যাঘ্র। কিন্তু নানা কারণে পুলিশের মনে এখন অন্যরকম সন্দেহের উদয় হইয়াছে। সুন্দরবনের ভিতরে আছে ভুলু ডাকাতের আস্তানা এবং তার দল ও অঞ্চলে প্রায় অত্যাচার করিয়া থাকে। অনেক চেষ্টা ও পুরস্কার ঘোষণা করিয়াও পুলিশ আজ পর্যন্ত ভুলু ডাকাতকে গ্রেপ্তার করিতে পারে নাই। পুলিশের বিশ্বাস মানসপুরের সমস্ত দুর্ঘটনার জন্য ওই ভুলু ডাকাতই দায়ী। কে যে দায়ী এবং কে যে দায়ী নয় এ কথা আমরা জানি না বটে, কিন্তু এটা বেশ বোঝা যাইতেছে যে মানসপুরের দুর্ঘটনার মধ্যে আশ্চর্য কোনো রহস্য আছে। আমরা 20 শতাব্দীর মানুষ না হইলে এসব ব্যাপারকে হয়তো ভুতুরে কাণ্ড বলিয়া মনে করিতাম। ডাকাত করে ডাকাতি, ঠিক অমাবস্যার রাত্রেই চোরের মতো আসিয়া তারা কেবল এক একজন স্ত্রীলোককে চুরি করিয়া লইয়া চলিয়া যাইবে কেন? আর এই ব্যাঘ্র রহস্যটাই বা কি? এ কোন দেশি ব্যাঘ্র? এ কি পাঁজি পড়িতে জানে? পাঁজি পুঁথি পড়িয়া ঠিক অমাবস্যার রাত্রে মানসপুরের আসরে গর্জন গান গাইতে আসে? কে এই প্রশ্নের উত্তর দিবে? খবরের কাগজখানা হাত থেকে নামিয়ে রেখে কুমারের ঠোঁটে হাসির ঝিলিক খেলে গেল। নিজের মনেই বললে, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। বঙ্গদেশের রিপোর্টার ঠিক আন্দাজ করেছেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, আশ্চর্য কোনো রহস্য। উপরি উপরি 12টি মেয়ে অদৃশ্য, অমাবস্যার রাত, অদ্ভুত বাঘের আবির্ভাব আর অন্তর্ধান, তার উপরে আবার ভুলু ডাকাতের দল। কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক বোঝা যাচ্ছে না, সমস্তই যেন অস্বাভাবিক কাণ্ড।
এ সময় বিমল যদি কাছে থাকতো, কিন্তু আজ 7-8 দিন ধরে রামহরিকে নিয়ে সে যে কোথায় ডুব মেরে আছে শিবের বাবাও বোধহয় তা জানেন না। একখানা পঞ্জিকা নিয়ে তার ভিতরে চোখ বুলিয়ে কুমার আবার ভাবতে লাগলো। পরশু আবার অমাবস্যার রাত আসবে। মানুষপুর থেকে হয়তো আবার এক অভাগী নারী অদৃশ্য হবে। আমার যে এখনই সেখানে উড়ে যেতে ইচ্ছে হচ্ছে। এমন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ তো ছেড়ে দিলে চলবে না। বিমলের কপাল খারাপ, তাই নিজের দোষেই এবারে সে ফাঁকে পড়ল। আমি কি করব? বাঘা 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 তখন ঘরের এক কোণে বসে একপাল মাছির সঙ্গে ভীষণ যুদ্ধ করছিল। মাছিদের ইচ্ছা বাঘার গায়ের উপরে তারা মনের আনন্দে খেলা করে বেড়ায়, কিন্তু তার দেহটা যে মাছিদের বেড়াবার জায়গা হবে এটা ভাবতেও বাঘা রাগে পাগল হয়ে উঠেছিল। বড় বড় হাঁ করে দাঁত মুখ খিচিয়ে সে একবারে একাধিক মাছিকে গ্রাস করে ফেলছিল। কিন্তু মাছিরাও বিষম নাছোড়বান্দা, প্রাণের মায়া ছেড়ে বন 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 করতে করতে বাঘার মাথা থেকে লেজের ডগা পর্যন্ত বারবার তারা ছেয়ে ফেলছিল। যে বাঘা আজ জলে স্থলে শূন্য মার্গে কত মানব দানব ও অদ্ভুত জীবের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে, বিমল ও কুমারের সঙ্গে যার নাম এই বাংলাদেশে বিখ্যাত, তুচ্ছ একদল মক্ষিকার আক্রমণ আজ তাকে যেরকম কাবু করে ফেলেছে তা দেখলে শত্রুরও মায়া হবে। এমনই সময় কুমারের ডাক শুনে সে গা ও লেজ ঝাড়তে ঝাড়তে তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। কুমার বললে, বাছা বাঘা, বিমলও নেই, রামহরিও নেই, খালি তুমি আর আমি। অমাবস্যার রাত, বাঘের গর্জন, ডাকাতের দল, মানুষের পর মানুষ অদৃশ্য, শুনে কি তোমার ভয় হচ্ছে? বাঘা কান খাড়া করে মনিবের সব কথা মন দিয়ে শুনলে। কি বুঝলে জানি না, কিন্তু বললে, বাঘা এ বড় যেসে ব্যাঘ্র নয়, বুঝেছ? এ তোমার চেয়েও চালাক। এ তিথি নক্ষত্র বিচার করে কাজ করে। এর সঙ্গে আমরা পাল্লা দিতে পারবো কি? তার উপরে আছে ভুলু ডাকাতদের দল, পুলিশও তাদের কাছে হার মেনেছে। খালি তোমাকে আর আমাকে তারা গ্রাহ্য করবে কি? ঘেউ 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 বলেই বাঘা টপ করে মুখ ফিরিয়ে লেজের ডগা থেকে একটা মাছিকে ধরে গপ করে গিলে ফেললে। তারপর একখানা খাম ও চিঠির কাগজ বার করে কুমার লিখতে বসলে। ভাই বিমল, একবার এক জায়গা থেকে দলে দলে মানুষ অন্তর্হিত হচ্ছিল শুনে সে ব্যাপারটা আমরা দেখতে গিয়েছিল, কিন্তু সেই কৌতূহলের ফলে বন্দী হয়ে আমাদের যেতে হয়েছিল পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে। এবারেও মানুষপুরে মানুষের পর মানুষ, কিন্তু কেবল স্ত্রীলোক অদৃশ্য হচ্ছে। শুনেই আমার চরুকে পিঠ আবার সরসর করছে। আমি আর বাঘাতাই ঘটনাস্থলে চলল। জানি না এবারেও আমাদের আবার পৃথিবী ছাড়তে হবে কিনা। খবরের কাগজের রিপোর্টও এই খামের ভেতরে দিল। এটা পড়লেই তুমি বুঝতে পারবে কেন আমি তোমাদের জন্য অপেক্ষা করতে পারলাম না। আসছে পরশু অমাবস্যা। আজ যাত্রা না করলে যথাসময়ে মানুষপুরে গিয়ে পৌঁছতে পারবো না। বিমল, তোমার জন্য আমার দুঃখ হচ্ছে। এবারের অ্যাডভেঞ্চারে তুমি বেচারি ফাঁকে পড়ে গেলে। কি আর করবে বলো? যদি প্রাণ নিয়ে ফিরি, আমার মুখে সমস্ত গল্প শুনো তখন। ইতি তোমার কুমার। পরদিন কুমার মানসপুরে গিয়ে হাজির হলো। সেখানে তখন ভীষণ বিভীষিকার সৃষ্টি হয়েছে। আসছে কাল, সেই কাল অমাবস্যা আসছে, এবং সেই অজানা শত্রু কাল আবার কোন পরিবারে গিয়ে হানা দেবে কেউ তা জানে না। সকলে এখন থেকে প্রস্তুত হচ্ছে। ধনীরা বাড়ির চারিদিকে ডবল করে পাহারা বসাচ্ছে। সাধারণ গৃহস্থদের কেউ কেউ সপরিবারে স্থানান্তরে পালাচ্ছে, এবং কেউ কেউ বাড়ির মেয়েদের গ্রামান্তরে পাঠিয়ে দিচ্ছে, কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি কেবল মেয়েদের দিকে। কিভাবে বিপদ থেকে আত্মরক্ষণ করা যায় তাই নিয়ে তাদের মধ্যে জল্পনা কল্পনা ও তর্কাতর্কির অন্ত নেই। চারিদিকে এখন থেকেই সরকারি চৌকিদারের সংখ্যা হয়েছে
দ্বিগুণ বা ত্রিগুণ। কুমার আগে ঘুরে ঘুরে সমস্ত মানসপুরের অবস্থাটা ভালো করে দেখে নিলে অধিকাংশ স্থানেই একটি লোকের মূর্তি বারবার তার চোখে পড়ল। সেই লোকটি খুব সপ্রতিভা ও ব্যস্তভাবেই সর্বত্র ছোটাছুটি করে বেড়াচ্ছে এবং কোন দিক দিয়ে বিপদ আসবার সম্ভাবনা সে সম্বন্ধে পল্লী রক্ষা সমিতির যুবকগণকে নানান রকম পরামর্শ দিচ্ছে। একে ওকে জিজ্ঞাসা করে কুমার জানল যে তার নাম পটল বাবু। ধনী না হলেও গায়ের একজন হোমরা চোমরা মাতব্বর ব্যক্তি এবং পল্লী রক্ষা সমিতির প্রধান পৃষ্ঠপোষক। কিন্তু পটল বাবুর চোখে কুমার এমন একটি বিশেষত্ব আবিষ্কার করল যা সে আর কোনো মানুষের চোখে দেখেনি। পটল বাবুর গায়ের রং মোষের মতো কালো, তার দেহখানি লম্বায় খুব খাটো কিন্তু আরে বেজায় চওড়া, মাথায় ইস্পাতের মতো চকচকে টাক, কিন্তু ঠোঁটের উপরে ও গালে জানোয়ারের মতো বড় বড় চুল, যেন তিনি বিপুল দাড়ি গোফের দ্বারা মাথার কেশের অভাবটা পূরণ করে নিতে চান। কিন্তু পটল বাবুর চেহারার মধ্যে আসল দ্রষ্টব্য হচ্ছে তার দুই চোখ। পটল বাবুর হাত পা খুব নড়ছে, তার মুখ অনবরত কথা কইছে, কিন্তু তার চোখ দুটো ঠিক যেন মরা মানুষের চোখ। শ্মশানের চিতার আগুনের ভিতর থেকে একটা মরা যেন দানয়ে পেয়ে জ্যান্ত পৃথিবীর প্রাণে মিটমিট করে তাকিয়ে দেখছে। পটলবাবুর চোখ দেখে এমনই একটা ভাবি কুমারের মনকে নাড়া দিয়ে লাগলো। চারিদিকে দেখে শুনে কুমার মানসপুর থানার ইন্সপেক্টর চন্দ্রবাবুর সন্ধানে চলল। কলকাতাতেই সে খবর পেয়েছিল যে চন্দ্রবাবুর জ্যেষ্ঠ পুত্র অশোকের সঙ্গে স্কুলে ও কলেজে সে একসঙ্গে অনেক কাল ধরে পড়াশোনা করেছিল। অশোক এখন কলকাতায়, কিন্তু এখানে আসবার আগে সে বুদ্ধি করে অশোকের কাছ থেকে চন্দ্রবাবুর নামে নিচের একখানি পরিচয়পত্র আনতে ভোলেনি, কারণ সে বুঝেছিল যে মানসপুরের রহস্য সমাধান করতে হলে চন্দ্রবাবুর কাছ থেকেই সবচেয়ে বেশি সাহায্য পাওয়ার সম্ভাবনা। থানায় গিয়ে সে নিজের পরিচয়পত্রখানি ভিতরে পাঠিয়ে দিলে অল্পক্ষণ পরেই তার ডাক এলো। চন্দ্রবাবু তখন টেবিলের সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। তার বয়স হবে 55, বেশ লম্বা চওড়া বলিষ্ঠ গৌরবর্ণ মূর্তি, মুখখানি হাসিতে উজ্জ্বল, দেখলে পুরাতন পুলিশ কর্মচারী বলে মনে হয় না। কুমারকে দেখেই চন্দ্রবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে তার একখানি হাত ধরে বললেন, তুমি অশোকের বন্ধু কুমার? এই বয়সে তুমি এত নাম কিনেছ? তোমার আর তোমার বন্ধু বিমলের অদ্ভুত সাহস আর বীরত্বের কথা শুনে আমি তোমাদের গোঁড়া ভক্ত হয়ে পড়েছি। এসো এসো, ভালো করে বসো। ওরে চা নিয়ে আয় রে। কুমার আসন গ্রহণ করলে চন্দ্রবাবু বললেন, তারপর হঠাৎ এখানে কি মনে করে? নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছো বুঝি? কুমার হাসতে হাসতে বললে, আগে হ্যাঁ। ব্যাপারটা বড়ই রহস্যময়, বড়ই আশ্চর্য। জীবনে এমন সমস্যায় কখনো পড়িনি। কে বা কারা এরকমভাবে মেয়ে চুরি করে নিয়ে যাচ্ছে? বাঘ না ভুলু ডাকাতের দল? সবাই সাবধান হয়ে আছে, চারিদিকে কড়া পাহারা, তার ভেতর থেকেই 12-12টা মেয়ে চুরি হয়ে গেল। অথচ চোর ধরা পড়া দূরের কথা, তার টিকিটি পর্যন্ত কারোর চোখে পড়ল না। এও কি সম্ভব? ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে, আমার চাকরি বুঝি আর টেকে না। আসছে কাল অমাবস্যা, আমিও সেজন্য যতটা সম্ভব প্রস্তুত হয়ে আছি। কাল একবার শেষ চেষ্টা করে দেখব, কিন্তু কালও যদি চোর ধরতে না পারি তাহলে আমার কপালে কি আছে জানি না। উপরওয়ালারা নিশ্চয়ই ভাববেন আমি একটি প্রকাণ্ড অপদার্থ। আচ্ছা, অমাবস্যার রাতে ঠিক কোন সময় মেয়ে চুরি যায়, তার কি কিছু স্থিরতা আছে? এ ব্যাপারে সবটাই আজগুবি। বিংশ শতাব্দীর এই সভ্য বাঘটি শুধু পাঁজি পুঁথি পড়তেই শেখেনি,
কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে কাজ করতেও শিখেছে। প্রতিবারই ঠিক রাত 12টার সময় তার প্রথম চিৎকার শোনা যায়। কিন্তু এই বাঘটা কি সত্যি আসল বাঘ, না সবাইকে ভয় দেখিয়ে কাজ হাসিল করবার জন্য কোনো হরবোলা মানুষ অবিকল বাঘের ডাক নকল করে? সে সন্দেহ করবারও কোনো উপায় নেই। প্রতিবারই বাঘের অগুন্তি পায়ের দাগ আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কুমারের চা এলো। চা পান করতে করতে নীরবে সে ভাবতে লাগলো। রহস্যের উপর রহস্য। আজই দিন কয় হলো মানসপুরে কে একজন অচেনা লোক এসে বাসা বেঁধেছে। তাকে সর্বত্রই দেখা যায়, কিন্তু সে যে কে তা কেউ জানে না। লোকটার সমস্ত ব্যবহারই সন্দেহজনক। এখানকার মুখবির পটলবাবু বলেন নিশ্চয়ই সে ভুলু ডাকাতের চর। আপাতত ইচ্ছে থাকলেও আমরা তার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিতে পারছি না, কারণ এই মেয়ে চুরির হাঙ্গামার জন্যে আমার আর কোনো দিকেই ফিরে তাকাবার অবসর নেই। তবে তার ওপরেও কড়া পাহারা রাখতে আমি ভুলিনি। লোকটার নাম কি? মোহনলাল বসু। শুনলুম সে কোথাকার জমিদার, এখানে এসেছে বেড়াতে। যদিও এখানে সমুদ্রের হাওয়া বয়, কারণ খানিক তফাতেই সমুদ্র আছে, কিন্তু কিন্তু এটা কি বেড়াতে আসবার জায়গা, বিশেষ এই বিভীষিকার সময়? তারপর শুনলুম সে কাল গাঁয়ের অনেকের কাছে গল্প করে বেরিয়েছে যে তার বাড়িতে নাকি নগদ অনেক হাজার টাকা আছে। এমন বোকা লোকের কথা কখনো শুনেছ? আশেপাশে প্রায়ই ভুলু ডাকাত হানা দিয়ে বেড়াচ্ছে। সেটা জেনেও এই কথাটা প্রকাশ করতে কি তার ভয় হলো না? ভুলু ডাকাতের কানে এতক্ষণে মোহনলালের টাকার কথা গিয়ে পৌঁছেছে। আর পটলবাবুর সন্দেহ যদি ভুল হয়, অর্থাৎ মোহনলাল যদি ভুলু ডাকাতের চর না হয়, তাহলে তাহলে আসছে কাল আমাবস্যার গোলবালে ভুলু যে তার বাড়িতে হানা দেবে, এটা আমি মনে টিক দিয়ে রেখেছি। খানিকক্ষণ চিন্তিতভাবে নীরব থেকে চন্দ্রবাবু বললেন, এখন বুঝেছে আমি কি রকম মুশকিলে ঠেকেছি। একেই এই মেয়ে চুরির মামলা নিয়ে হাঁপিয়ে উঠেছি, তার উপর কাল এ মোহনলালের বাড়ির আনাচে কানাচেই আমাকে রাত কাটাতে হবে। কারণ শ্রীমান ভুলু বাবাজি কাল হয়তো দয়া করে ওখানে পায়ের ধুলো দিলেও দিতে পারে। চন্দ্রবাবু, আপনি আমার একটি কথা রাখবেন? কি কথা? তুমি যখন অশোকের বন্ধু, তখন তুমি আমারও ছেলের মতো। সাধ্যমতো আমাকে তোমার আবদার রাখতে হবে বই কি। যতদিন না এই মামলার কোনো নিষ্পত্তি হয়, ততদিন আপনার সঙ্গে সঙ্গে আমাকে থাকতে দেবেন কি? চন্দ্রবাবু খুব হাসি মুখে বললেন, এই কথা আর বলতে, তোমার মতো সাহসী আর বুদ্ধিমান সঙ্গী পেলে তো আমি পড়তে যাই। তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে আমি হয়তো খুব শীঘ্রই এই মামলাটার একটা কিনারা করে ফেলতে পারবো। অমাবস্যার রাত। নিঝুম রাত করছে ঝাঁ ঝাঁ, নিরেট অন্ধকার করছে ঘুট ঘুট। তার উপরে বিভীষিকাকে আরো ভয়ানক করে তোলার জন্যে যেন কালো আকাশে মুড়ে আরো বেশি কালো মেঘের পর মেঘের সারি দৈত্য দানবের নিষ্ঠুর সৈন্য শ্রেণীর মতো শূন্য পথে ধেয়ে চলেছে দিশেহারা হয়ে। মাঝে মাঝে দপদপ করে বিদ্যুতের পর বিদ্যুৎ জ্বলে জ্বলে উঠেছে, সে যেন জ্বালামুখী প্রেতনীদের আগুন হাসি। যেন পৃথিবীময় পাগলের কান্না কেঁদে ছুটে ছুটে আর মাথা কুটে কুটে বুক চাপড়ে বেড়াচ্ছে। মানসপুর যেন এক দুঃস্বপ্নের মধ্যে ডুবে প্রাণহীন হয়ে পড়ে আছে। সেখানে যে ঘরে ঘরে অসংখ্য মানুষ প্রাণ হাতে করে সজাগ হয়ে বসে আছে, বাইরে থেকে এমন কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। খুব উঁচু একটা বটগাছের ডালে বসে কুমার নিজের রেডিয়ামের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলে রাত 12টা বাজতে আর মোটে 10 মিনিট দেরি আছে। বন্দুকটা ভালো করে বাগিয়ে ধরে কুমার গাছের ডালের উপরে যতটা পারে সোজা হয়ে বসল। সে নিজেই এই কাজটা পছন্দ করে নিয়েছে। যদি কোনো সাহায্যের দরকার হয়, তাই তার জন্যে চন্দ্রবাবু গাছের নিচেই এক চৌকিদারকে মোতায়েন রেখেছেন। এই গাছ থেকে 30-35 ফুট দূরেই সেই নির্বোধ মোহনলালের বাসা বাড়ি। চন্দ্রবাবু নিজেও কাছাকাছি কোনো ঝোপঝাড়ের ভিতরে সদল বলে গা ঢাকা দিয়ে আছেন। কুমার নিজের মনে মনেই বললে,
আর 8 মিনিট। আহ, এই মিনিটগুলো যেন ঘড়ির কাঁটাকে জোর করে টেনে রেখেছে। এরা যেন তাকে এগুতে দিতে রাজি নয়। আর 6 মিনিট। চন্দ্রবাবুর কথা যদি ঠিক হয়, তাহলে 12টা বাজলেই সেই আশ্চর্য বাঘের চিৎকার শোনা যাবে। একেলে বাঘগুলো কি সভ্য হয়ে উঠল? ঘড়ি না দেখে মানুষের ঘাড় ভাঙতে বেরোয় না। হাওয়ার রোখা ক্রমেই বেড়ে উঠছে, গাছটা বেজায় দুলছে। শেষটা ধপাস করে প্রপাত ধরণী তলে না হই। আর 4 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট। কুমারের হৃৎপিণ্ডটা বিষম উত্তেজনায় যেন লাফাতে শুরু করলে। ছিদ্রহীন অন্ধকারের এদিক থেকে ওদিক পর্যন্ত আগ্রহদীপ্ত চোখ দুটোকে ক্রমাগত বুলিয়ে সে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। যে মূর্তিমান আতঙ্ক এখনই এখানে এসে আবির্ভূত হবে, কিন্তু তার কোনো খোঁজই মিলল না। আচ্ছা, বাঘ যদি এদিকে না এসে অন্যদিকে যায়? কিন্তু যেদিকেই যাক, বাঘের ডাক তো আর সেতারের মিনমিনে আওয়াজ নয়, তার গর্জন আমি শুনতে পাবই। আর বাঘের বদলে যদি এদিকে আসে ভুলু ডাকাতের দল, তাহলে তো বড় মন্দ মজা হবে না। আর আর 8 মিনিট। গোঁ 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 করে আচম্বিতে ঝড় জেগে উঠে বটগাছটার উপরে ভীষণ একটা ঝাপটা মারলে পড়তে পড়তে কুমার কোনো রকমে নিজেকে সামলে নিল। ঠিক রাত 12টা। সঙ্গে সঙ্গে কান ফাটানো এক ব্যাঘ্রের গর্জন। বাঘের ডাক যে এমন ভয়ানক আর অস্বাভাবিক হতে পারে, কুমারের সে ধারণাই ছিল না। তার সমস্ত শরীর যেন শিউরে শিউরে মূর্ছিত হয়ে পড়বার মতো হলো। আবার সেই গর্জন, একবার, দুইবার, তিনবার সে গর্জন শুনে ঝড়ও যেন ভয় স্তম্ভিত হয়ে গেল। আকাশের কালো মেঘের বুক চিরে ফালাফাল করে সুদীর্ঘ এক বিদ্যুতের লকলকে শিখা জ্বলে উঠল, এবং নিচের দিকে তাকিয়ে কুমার স্পষ্ট দেখলে প্রকাণ্ড একটা ব্যাঘ্র সামনের জঙ্গলের ভিতর থেকে তীরের মতো বেরিয়ে এলো, এবং অমনি তার বন্দুক গর্জন করে অগ্নিবৃষ্টি করলে। তারপরেই প্রথমে ব্যাঘ্রের গর্জন এবং সেই সঙ্গে মানুষের করুণ আর্তনাদ। বাঘের ডাক আর মানুষের আর্তনাদ থামতে না থামতেই সারি সারি লণ্ঠনের ও বিজলি মশালের আলোতে চারিদিকের অন্ধকার যেন খণ্ড খণ্ড হয়ে গেল। ঝোপঝাপের ভিতর থেকে দলে দলে পুলিশের লোক গোলমাল করতে করতে বেরিয়ে আসতে লাগলো। কুমারও তরতর করে গাছের উপর থেকে নেমে এলো, কিন্তু নেমে এসে গাছের নিচে চৌকিদারকে আর দেখতে পেল না। নিশ্চয় বাঘের ডাক শুনেই পৈতৃক প্রাণটি হাতে নিয়েই সে চম্পট দিয়েছে। মুখ তুলেই দেখে চন্দ্রবাবু এক হাতে রিভলভার আর এক হাতে বিজলি মশাল নিয়ে ছুটতে ছুটতে তার দিকেই আসছেন। কাছে এসেই চন্দ্রবাবু উত্তেজিত স্বরে বললেন, কুমার, তুমি কি বন্দুক ছুঁড়েছ? আগে হ্যাঁ, আমি বাঘটাকে দেখেই বন্দুক ছুঁড়েছি, কিন্তু আর্তনাদ করে উঠল একজন মানুষ। বাঘটাকে তুমি কোনখানে দেখেছো? খুব কাছেই, ওই যে ওইখানে। চন্দ্রবাবু সেই দিকে বিজলি মশালের আলো ফেলে বললেন, কই, ওখানে তো বাঘের চিহ্নও নেই। কিন্তু মাটির ওপর ওখানে কে বসে আছে? 2 পা এগিয়েই আরে, এ যে আমাদের পটল বাবু। কুমার এগিয়ে দেখলে পটলবাবু মাটিতে বসে গায়ের চাদরখানা দিয়ে নিজের ডান পাখানা বাঁধবার চেষ্টা করছেন। চন্দ্রবাবু বললেন, এ কি পটল বাবু, আপনি এখানে কেন? আপনার পায়ে কি হয়েছে? চাদর জড়াচ্ছেন যে? পটলবাবু যন্ত্রণায় মুখ বিকৃত করে বললেন, যে জন্যে আপনারা এখানে, আমিও সেই জন্যই এখানে এসে লুকিয়েছিলাম। কিন্তু এ ভদ্রলোক যে গুলি করে আমার একখানা পায়ের দফা একেবারে রফা করে দেবেন তা তো জানতুম না। গুলিটা যদি আমার মাথায় কি বুকে লাগতো তাহলে কি হতো বলুন তো? কুমার অপ্রস্তুত স্বরে বললে, কিন্তু আমি যে সচক্ষে বাঘটাকে দেখেই বন্দুক ছুঁড়েছি, আপনার পায়ে কেমন করে গুলি লাগলো কিছুই তো বুঝতে পারছি না। বাঘকে দেখে বন্দুক ছুঁড়েছেন না ঘোড়ার ডিম করেছেন?
কাছেই কোথাও একটা বাঘ ডেকেছিল বটে, কিন্তু কিন্তু এখানটায় কোনো বাঘ আসেনি। এখানে বাঘ এলে আমি কি দেখতে পেতাম না? আপনি স্বপ্নে বাঘ দেখে আঁতকে উঠেছেন। ঠিক মাথার উপরকার একটা গাছ থেকে কে বলে উঠল, না, কুমারবাবু সজাগ হয়েই বাঘ দেখেছেন, আমিও সজাগ হয়েই বাঘ দেখেছি। পটলবাবু যেখানে বসে আছেন বাঘটা ঠিক এখানেই এসে দাঁড়িয়েছিল। সকলে আশ্চর্য হয়ে উপর পানে তাকিয়ে দেখলে গাছের গুড়ি ধরে একজন লোক নিচে নেমে আসছে। চন্দ্রবাবু বললেন, এ কি, মোহনলাল বাবু যে? গাছের ওপরে চড়ে আপনি এতক্ষণ কি করছিলেন? মোহনলাল বললে, গাছে বসে ওই ভদ্রলোকও যা করছিলেন আমিও তাই করছিলাম। অর্থাৎ দেখছিলাম বিপদ কোন দিক দিয়ে আসে। মোহনলালের বয়স হবে প্রায় 44। মাথায় কাঁচা পাকা বাবরি কাটা চুল, মুখেও কাঁচা পাকা গোঁফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি, রং শ্যামবর্ণ। দেহখানি খুব লম্বা চওড়া, দেখলেই বোঝা যায়। বয়সে পৌঢ় হলেও তার গায়ে রীতিমতো শক্তি আছে। চন্দ্রবাবু বললেন, আপনি বাঘের কথা কি বলছিলেন না? হ্যাঁ, পটলবাবু যেখানে বসে আছেন বিদ্যুতের আলোতে ঠিক এখানেই আমি একটা মস্ত বড় বাঘকে সচক্ষে দেখেছি। তারপরেই বন্দুকের আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে শুনলুম বাঘের গর্জন আর মানুষের আর্তনাদ। তারপরে এখন দেখছি এখানে বাঘের বদলে রয়েছেন পটলবাবু। পটলবাবুর মরা মানুষের চোখের মতো দুটো চোখ হঠাৎ একবার জ্যান্ত হয়ে উঠেই আবার ঝিমিয়ে পড়ল। তারপর তিনি বিরক্ত স্বরে বললেন, এখানে যে বাঘটা কিছু আসেনি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি নিজে। বাঘ এখানে এলে আমি এতক্ষণ জ্যান্ত থাকতুম না। চন্দ্রবাবুও সায় দিয়ে বললেন, হ্যাঁ, পটলবাবুর এ যুক্তি মানতে হবে। আপনারা দুজনেই ভুল দেখেছেন। দুজনে কেন, 100 জনে ভুল দেখলেও কোনো ক্ষতি ছিল না। কিন্তু সত্যি সত্যি বন্দুক ছোড়াটা অত্যন্ত অন্যায় হয়েছে। আমার ঠ্যাংখানার দফা একেবারে রফা হয়ে গেছে। উফ, আমি যে উঠতেও পারছি না। কুমার বেচারি একদম হতভম্বের মতো হয়ে গেল। সে যে বাঘটাকে দেখেছে এবং তাকে দেখেই বন্দুক ছুঁড়েছে, এ বিষয়ে তার কিছুমাত্র সন্দেহ ছিল না। অথচ অন্যের সন্দেহ ভঞ্জন করবার জন্যে কোনো প্রমাণই তার হাতে নেই। মোহনলাল একটা বিজলি মশাল নিয়ে মাটির উপরে ফেলে বলে উঠল, এই দেখুন চন্দ্রবাবু, বাঘ যে এখানে এসেছিল তার স্পষ্ট প্রমাণ দেখুন। এই দেখুন, কাঁচা মাটির ওপরে বাঘের থাবার দাগ। এই দেখুন, এই ঝোপটার ভেতর থেকে থাবার দাগগুলো এইখানে এগিয়ে এসেছে। কিন্তু কি আশ্চর্য! দেখুন চন্দ্রবাবু, দেখুন। চন্দ্রবাবুও বাঘের পায়ের দাগগুলো দেখে সবিস্ময়ে বলে উঠলেন, এ কি ব্যাপার? পায়ের দাগ দেখে বেশ বোঝা যাচ্ছে বাঘটা এদিক পানি এসেছে বটে, কিন্তু সে যে এখান থেকে আবার ফিরে গেছে, পায়ের দাগ দেখে সেটা মনে হচ্ছে না তো। আশেপাশে যে লোকগুলো ভিড় করে দাঁড়িয়েছিল তারা প্রত্যেকেই চমকে উঠল এবং সভয়ে বারংবার চারিদিকে তাকাতে লাগলো। কি জানি, বাঘটা যদি কাছেই কোনো জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকে। পটলবাবু বললেন, বন্দুকের শব্দ শুনেই বাঘটা হয়তো লম্বা একটা লাফ মেরে পাশে কোনো ঝোপের ভেতর গিয়ে পড়েছে। কিন্তু এখানে কোনো বাঘ এসেছে বলে এখনো আমি মানতে রাজি নই, কারণ আমি নিজে কোনো বাঘ দেখিনি। বাঘের পায়ের দাগগুলো আরো খানিকক্ষণ পরখ করে মোহনলাল বললে, না, বাঘ যে এখানে এসেছিল সে বিষয়ে আর কোনোই সন্দেহ নেই। এখান থেকে সবচেয়ে কাছের ঝোপ হচ্ছে অন্তত 40 হাত তফাতে। কোনো বাঘই এক লাফে অত দূর গিয়ে পড়তে পারে না। কিন্তু কথা হচ্ছে বাঘটা তবে গেল কোথায়?
সে কথা নিয়ে পরে অনেক মাথা ঘামানোর সময় পাবেন। আপাতত আপনারা আমাকে একটু সাহায্য করুন দেখি। আমার আর দাঁড়াবার শক্তি নেই। ঠ্যাংখানা দফা একেবারে রফা করে দিয়েছে দেখছি। কুমারবাবু, মস্ত শিকারী আপনি। বাঘ মারতে এসে মারলেন কিনা মানুষকে, আর মানুষ বলে মানুষ একেবারে আমাকেই। লজ্জায় অনুতাপে কুমার মাথা হেঁট না করে পারলে না। মোহনলাল কোনো দিকেই না চেয়ে আপন মনে তখনও বাঘের পায়ের দাগগুলো পরীক্ষা করতেই ব্যস্ত ছিল। পটলবাবু টিটকিরি দিয়ে বললেন, বাঘের পা থেকে ধুলোয় দাগ হয় বটে, কিন্তু সে দাগ থেকে আর আস্ত বাঘ জন্মায় না। মোহনলাল বাবু, মিছেই সময় নষ্ট করছেন। আমার যেন মনে হচ্ছে এই বাঘের পায়ের ভেতর থেকেই আসল বাঘ আমাদের কাছে ধরা দেবে। পটলবাবুর মরা চোখ আবার জ্যান্ত হয়ে উঠল ক্ষণিকের জন্যে। তিনি বললেন, বলেন কি মশাই, দাগ থেকে জন্মবে আস্ত বাঘ? এ কোন জাদু মন্ত্রে? যে জাদু মন্ত্রে মাটিতে পায়ের দাগ রেখে বাঘ শূন্যে উড়ে যায়। কথা কাটাকাটি করে লাভ নেই। চলুন চলুন পটলবাবু, আপনি জখম হয়েছেন, আপনাকে আমরা বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঠিক সেই মুহূর্তে দূর থেকে সুতীক্ষ্ণ ফুটবল বাঁশির আওয়াজ শোনা গেল। চন্দ্রবাবু সচমকে বলে উঠলেন, আমার গুপ্তচরের বাঁশি। সবাই ঝোপের ভেতর লুকিয়ে পড়ো, সবাই ঝোপের ভেতর লুকিয়ে পড়ো। শিগগির শিগগির আলো নিভিয়ে দাও। ব্যাপার কি চন্দ্রবাবু? এই বাঁশির আওয়াজের মানে কি? চন্দ্রবাবু বললেন, আমার গুপ্তচর বাঁশির সংকেতে জানিয়ে দিলে যে হুলু ডাকাতের দল এই দিকেই আসছে। তারা আসছে নিশ্চয়ই মোহনলাল বাবুর বাড়ি লুট করতে। কিন্তু মোহনলাল বাবু কোথায় গেলেন? পটলবাবুই বা কোথায়? মোহনলাল ও পটলবাবু একেবারে অদৃশ্য। কুমার বললে, বোধহয় ভুলু ডাকাতের নাম শুনেই ভয়ে তারা চম্পট দিয়েছে। তাই হবে। এসো কুমার, আমরাও এই ঝোপটার ভেতর দিয়ে অদৃশ্য হই। বলেই কুমারের হাত ধরে ট্রেনে চন্দ্রবাবু পাশেই একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। বিপদের উপরে বিপদ। ঠিক সেই সময়ে আকাশের মেঘগুলো যেন ছাদা হয়ে গেল। ঝুপঝুপ করে মুষলধারে বৃষ্টি ঝরে নিরানন্দের মাত্রা যেন পূর্ণ করে তুললে। চন্দ্রবাবু বললেন, কুমার, তোমার বন্দুকে টোটা পুড়ে দাও। এবার আর বাঘ নয়, হয়তো আমাদের মানুষ শিকারি করতে হবে। সে অভ্যেস আমার আছে, এর আগেও আমাকে মানুষ শিকার করতে হয়েছে। সে কি বৃষ্টি ফোঁটা ফোঁটা করে নয়, অন্ধকার শূন্যের ভিতর থেকে যেন এক বিরাট প্রপাত হুড়হুড় করে জল ঢালছে আর ঢালছে। চন্দ্রবাবুর সঙ্গে কুমার যে ঝোপটার ভিতরে গিয়ে আশ্রয় নিলে, সেটা ছিল ঢালু জমির উপরে। অল্পক্ষণ পরেই তাদের প্রায় কোমর পর্যন্ত ডুবিয়ে দিয়ে কলকল আওয়াজের জলধারা ছুটতে লাগলো। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, কপাল যাদের নেহাত পোড়া তারাই পুলিশে চাকরি নেয়। শেয়াল কুকুর আওয়াজ বাইরে নেই, আমরা তাদেরও অধম। কুমার তাড়াক করে এক লাফ মেরে বললে, কি মুশকিল! সাপের মতন কি একটা আমার গায়ের উপর দিয়ে স্যাঁত করে চলে গেল। খুব সাবধান কুমার, বর্ষাকালে সুন্দরবনে সাপের বড় উৎপাত। একটা ছোবল মারলেই ভবলীলা একেবারে সাঙ্গ। ওই দেখো দেখো, ওই দেখো, মাঝে মাঝে ইলেকট্রিক টর্চ জ্বালিয়ে কারা সব এই দিকেই আসছে। নিশ্চয়ই ভুলু ডাকাতের দল। ভুলু ডাকাতকে আপনি কখনো দেখেছেন? কেউ কোনোদিন তাকে দেখেনি। সে নিজে দলের সঙ্গে থাকে না, দলের সঙ্গে থাকে কালু সর্দার। সে ভুলুর হুকুম মতো দলকে চালিয়ে নিয়ে বেড়ায়। কালু সর্দারকে আমি দেখেছি, সে যেন এক মাংসের পাহাড়। মানুষের দেহ যে তেমন বিপুল হতে পারে, না দেখলে আমি তা বিশ্বাস করতাম না। কালুর গায়ের জোরও তেমনি। শুনেছি সে নাকি শুধু হাতে এক আছাড়ে একটা বাঘকে বধ করেছিল। একবার সে পুলিশের হাতে ধরা পড়ে, কিন্তু রাত্রিবেলায় হাজত ঘরের দেওয়াল থেকে আস্ত জানলা উপড়ে ফেলে সে চম্পট দেয়। চন্দ্রবাবুর কথা শুনতে শুনতে কুমার দেখতে লাগলো
40-50 হাত তফাত দিয়ে ডাকাতের দল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তাদের কারুকে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু বিজলি মশালগুলোর আলো দেখে বেশ বোঝা যাচ্ছিল তাদের গতি কোন দিকে। চন্দ্রবাবু বললেন, দু একটা আশ্চর্য রহস্যের কোনো কিনারাই আমি করতে পারছি না। হুলু ডাকাতের দল ডাকাতি করতে বেরোয় কেবল আমাবস্যার রাত্রে, আর যে অঞ্চলেই তার দল ডাকাতি করতে যায় সেখানেই বাঘের বিষম অত্যাচার হয়। বাঘের সঙ্গে ষড়যন্ত্র করেই তারা যেন ডাকাতি করতে যায়। একবার একজন সাহেব গোয়েন্দা হুলুকে ধরতে এসেছিল, কিন্তু শেষটা বাঘের কবলেই তার প্রাণ যায়। লোকের মুখে শুনি বাঘই নাকি ভুলুর ইষ্ট দেবতা, রোজ সে বাঘ পুজো করে। বাঘ পুজো? হ্যাঁ, সুন্দরবনে এটা নতুন কিছু নয়, অনেকেই এখানে বাঘকে পুজো করে। দেখুন দেখুন, ওই ডাকাতের দল অন্যদিকে যাচ্ছে। হ্যাঁ, ওই দিকেই মোহনলালের বাসায় যাওয়ার পথ। ওরা যে মোহনলালের বাসার দিকেই যাবে সেটা আমি আগেই আন্দাজ করেছি। পটলবাবু সন্দেহ ভুল। মোহনলাল যদি ভুলুর দলের লোক হতো তাহলে ডাকাতরা কখনোই তার বাড়ি লুট করতে আসতো। এখন আপনি কি করবেন? পকেট থেকে একটা বাঁশি বার করে চন্দ্রবাবু বললেন, এইবারে আমি বাঁশি বাজাবো। ডাকাতরা জানে না ওরা আজ কি ফাঁদে পা দিয়েছে। আমি বাঁশি বাজালেই আমার দলের লোকেরা ওদের ঘেরাও করে ফেলবে। কুমার, প্রস্তুত হ। চন্দ্রবাবু বাঁশি বাজাতে উদ্যত হলেন। সেই মুহূর্তে তীব্র স্বরে একটা ফুটবল বাঁশি বেজে উঠল, কিন্তু সে চন্দ্রবাবুর বাঁশি নয়। ডাকাতদের বিজলি মশালগুলো এক পলকে নিভে গেল। চন্দ্রবাবু এক লাফে ঝোপের বাইরে এসে বললেন, ও বাঁশি কে বাজালে? ডাকাতদের কে সাবধান করে দিলে? বলতে বলতে তিনিও বাঁশিতে ফুঁ দিলেন। একবার, দুবার, তিনবার। জঙ্গলের চারিদিকে পুলিশের লণ্ঠন জ্বলে উঠল। চারিধারে ঝোপঝাপ থেকে দলে দলে পুলিশের লোক বেরিয়ে এলো। তাদের কারুর হাতে বন্দুক, কারুর হাতে লাঠি। চন্দ্রবাবু চিৎকার করে বললেন, ডাকাতরা পালাচ্ছে, ওদের আক্রমণ করো। ওইদিকে ওইদিকে, শিগগির! চন্দ্রবাবু ও কুমার রিভলভার ও বন্দুক ছুটতে ছুটতে ডাকাতরা যেদিকে ছিল সেই দিকে ছুটতে লাগল, কিন্তু যথাস্থানে উপস্থিত হয়ে চন্দ্রবাবু ডাকাতদের কারোর টিকিটই পর্যন্ত দেখতে পেলেন না। দারুণ বৃষ্টিতে মাটির উপর দিয়ে যেন বন্যা ছুটছে। এলোমেলো ঝোড়ো হাওয়ায় বন জঙ্গল উচ্ছৃঙ্খল ভাবে দুলছে। বিজলি মশালের সীমানার বাইরে অন্ধকার জমাট বেঁধে রয়েছে। এর মধ্যে ডাকাতরা যে কোথায়, কোন দিকে গা ঢাকা দিয়েছে তা স্থির করা অসম্ভব বললেই চলে। চন্দ্রবাবু হতাশভাবে বললেন, না, আজও খালি কাদা ঘেটে বড়াই সার হলো দেখছি। কিন্তু কোন রাস্কেল বাঁশি বাজিয়ে তাদের সাবধান করে দিলে সেটা তো কিছুই বোঝা যাচ্ছে না। বোধহয় ডাকাতদের কোনো চর বনের ভেতরে লুকিয়ে থেকে আমাদের গতিবিধি লক্ষ্য করছিল। সম্ভব, কিন্তু আর এখানে অপেক্ষা করে লাভ নেই। আমরা চন্দ্রবাবুর কথা শেষ হবার আগেই হঠাৎ পাশের জঙ্গলের ভিতর থেকে দুখানা বড় বড় কালো হাত বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো, এবং বড় মুহূর্তে তারা কুমারকে ধরে শূন্যে তুলে নিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। কুমার একটা চিৎকার করবার অবসর পর্যন্ত পেল না। বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে কুমার নিজেকে মুক্ত করবার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে সেই মহাবলবান অজ্ঞাত শত্রু তার দেহ ধরে এমন এক প্রচণ্ড ঝাঁকানি দিলে যে তার সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। নিচে কলকল করে জলের বন্যা ছুটে চলেছে। উপরেও ঝড়ের তোড়ে নিবিড় গাছপালার ভিতর দিয়ে যেন শব্দের বন্যা ডেকে ডেকে উঠছে, এবং এ সমস্তকেই গ্রাস করে নীরবে বয়ে যাচ্ছে যেন অন্ধকারের বন্যা। এরই মধ্যে কুমার কখন জ্ঞান ফিরে পেলে। অনুভবে বুঝলে তার দেহটা দুমড়ে কার কাঁধের উপরে পড়ে রয়েছে।
সে একটু নড়বার চেষ্টা করতেই একখানা লোহার মতো শক্ত হাতে তাকে টিপে ধরে কে কর্কশ স্বরে বললে, চুপ, শটপট করলে টুকি টিপে মেরে ফেলবো। তার হাতের চাপেই কুমারের কোমরটা বিষম ব্যথায় টনটনিয়ে উঠল। ওরে বাবা, ভীমের মতন গায়ের জোর কি এই ব্যক্তি? কাঁধে করে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে? কুমারের ইচ্ছে হলো তার মুখখানা একবার দেখে নেয়, কিন্তু যা ঘুটঘুটে অন্ধকার, পায়ের শব্দে বুঝলে তার আশেপাশে অনেক লোক আছে। কে এরা? ভুলু ডাকাতের দল? কিন্তু এত লোক থাকতে এরা তাকে বন্দি করলে কেন? তাকে নিয়ে এরা কি করতে চায়? অন্ধকারের ভিতর থেকে কে বললে, বাপ রে বাপ, এত অন্ধকার তো কখনো দেখিনি। পথ চলা যে দায় হয়ে উঠল। আলো জ্বালবো নাকি? যে তাকে বয়ে নিয়ে যাচ্ছিল সে বললে, খবরদার নিশে, আলো জ্বালবার নাম মুখেও আনিস নে। পুলিশের লোক যদি পিছু নিয়ে থাকে তাহলে আলো জ্বললেই ধরা পড়বি। তার উপরে এই ছোকরাকে আমি আমার মুখ দেখাতে চাই না। আরও একজন বললে, ওকে মুখই বা দেখাবে কেন? আর অমন করে বই বা মরছো কেন? দাও না এক আছড়ে সাবার করে। ভোঁদা বেটার বাপ ছেলের ঠিক নামই রেখেছিল ভোঁদা, নইলে অমন বুদ্ধি হয়? ওরে গধ, আমি কি শখ করে ছোনাটাকে ঘাড়ে করে বয়ে মরছি? ওকে নিয়ে গিয়ে তোমার কি লাভ হবে? ওরে বেটা ভোঁদা, তোর চেয়ে ভোঁদরও চালাক দেখছি। এই ছোনাকে নিয়ে আমি কি করব? এতক্ষণে তাও বুঝিস নে? শোন, তবে আপাতত এই ছোঁড়া আমাদের আড্ডায় বন্দি থাকবে। আসছে অমাবস্যায় ডাকাতি করতে বেরোবার আগে মা কালীর সামনে একে বলি দেব। মা বোধহয় আমাদের ওপরে রেগেছেন, তিনি মুখ ফিরিয়েছেন বলেই এ যাত্রা আমাদের কাদা ঘেঁটে মরাই সার হলো। এমন তো কখনো হয় না। মা নিশ্চয়ই নরবলি চান। লোকটার মুখের কথাটা শেষ হতে না হতেই ভীষণ এক ব্যাঘ্রের গর্জনে আকাশের মেঘ আর অরণ্যের অন্ধকার যেন থরথর করে কেঁপে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে মানুষের তীক্ষ্ণ আর্তনাদ, বারবার তিনবার। তারপরেই সব চুপচাপ। মহা আতঙ্কে কম্পিত কণ্ঠে কে বললে, সর্দার, বাঘ। না, আমাদের মা বাঘাই চণ্ডী। বললাম তো, মায়ের খিদে পেয়েছে, মা নরবলি চান। তোরা তো মাকে খেতে দিলি নে, মা তাই নিজেই খিদে মেটাতে এসেছেন। কিন্তু মা যে আমাদেরই কাকে ধরে নিয়ে গেলেন, এ কীরকম মা? নিজের পেটের ছেলেকেই পেটে পুরবেন? খিদের সময় আত্মপরজ্ঞান থাকে না রে মোদা, আত্মপরজ্ঞান থাকে না। আর কেই বা মায়ের ছেলে নয়, মা তো জগৎ জননী, সবাই তো মায়ের ছেলে। কুমার চুপ করে সব কথা শুনে যাচ্ছিল। নিজের পরিণামের কথাও শুনলে। বলির পশুর মতো তাকে মরতে হবে। তার মনটা যে খুব খুশি হয়ে উঠল না সে কথা বলাই বাহুল্য। সর্দার বলে যাকে ডাকা হচ্ছে তাকে কে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে? কে এই লোকটা? কি ভুলু ডাকাত, না তার প্রধান অনুচর কালু সর্দার? বিমলের কথা তার মনে হলো। সে এখন কলকাতায়, তার বন্ধু যে আজ মরণের পথে এগিয়ে চলেছে এ কথা সে জানেও না। কুমারের মনে এখন অনুতাপ হতে লাগলো। কে সে? বিমলের জন্য অপেক্ষা করেনি কেন? সে একলা এই বিপদের রাজ্যে এলো। বিমল যদি আজ এখানে থাকতো তাহলে নিশ্চয় সে প্রাণপণে তাকে উদ্ধার করবার চেষ্টা করত, আর খুব সম্ভবত তাকে উদ্ধার করতে পারতো হয়তো। আচম্বিতে কি যে হলো! কেবল এইটুকুই তার মনে হলো, অন্ধকারের ভিতর দিয়ে হুশ করে সে নিচের দিকে নেমে গেল। তারপরেই ঝপাং করে একটা শব্দ। সঙ্গে সঙ্গে বুঝলে সে আর মাটির উপরে নেই, জলের ভিতরে গিয়ে পড়েছে। একেবারে এক গলা জল। সে লোকটার কাঁধে চড়ে এতক্ষণ সে যাচ্ছিল, সেও এখন জলের মধ্যে।
নিজেকে সামলে নিয়ে হাতড়ে সে বুঝলে তার সঙ্গের লোকটা একেবারে অজ্ঞান হয়ে গেছে। উপর পানে তাকিয়ে দেখলে খালি ঘুটঘুট করছে অন্ধকার, তাছাড়া আর কিছুই দেখা যায় না। আবার চারিদিক হাতড়ে হাতড়ে সে বুঝলে তারা একটা গভীর গর্তের ভিতর দিয়ে পড়েছে। সুন্দরবনের বাসিন্দারা বাঘ ধরবার জন্যে বনের মাঝে মাঝে গর্ত খুঁড়ে গর্তের মুখটা ঘাস পাতা গাছপালা দিয়ে ঢেকে রাখে। এটা নিশ্চয় সেই রকম কোনো গর্ত। কুমার কান পেতে শুনতে লাগলো। ডাকাতের কোনো সাড়া শব্দ নেই। তাদের সর্দার যে মা বাঘাই চণ্ডীর বলি নিয়ে গর্তের মধ্যে কুপোকাত, এই কথা নিশ্চয়ই তারা বুঝতে পারেনি। অন্ধকারে অন্ধ হয়ে নিশ্চয়ই তারা এগিয়ে গিয়েছে, কিন্তু একটু পরেই তো তারা নিজেদের ভ্রম বুঝতে পারবে। তখন আবার তারা সদলে বলে ফিরে আসবে। যদি পালাতে হয় তো এই হচ্ছে পালাবার সময়। কিন্তু চারিদিককার দেওয়ালে হাত বুলিয়ে কুমার বুঝলে দেওয়ালে খাড়াভাবে উপরে উঠেছে। সাপ আর টিকটিকি না হলে এ বেয়ে উপরে ওঠা তো অসম্ভব। সে হতাশ হয়ে পড়ল। হঠাৎ উপরে কার দ্রুত পায়ের শব্দ হলো, মাত্র একজনের পায়ের শব্দ। কি ডাকাতরা কি আবার ফিরে এলো? কিন্তু তারা এলে তো দল বেঁধে ফিরে আসবে। তবে কি পুলিশের চর ডাকাতদের পিছু নিয়েছে? যা থাকে কপালে এই ভেবে কুমার চেঁচিয়ে ডাকলে, কে যায়? আমি গর্তের ভেতরে পড়ে গেছি, আমাকে আমাকে বাঁচাও। কোনো জবাব পাওয়া গেল না। কুমার আবার চেঁচিয়ে বললে, আরে আমি গর্তের মধ্যে পড়ে আছি, কে আছো কোথায়? আমাকে একটু বাঁচাও। তখনও জবাব নেই। কিন্তু হঠাৎ কুমারের মুখের উপরে কি একটা এসে পড়ল, ঠিক একটা সাপের মতো। কুমার সভয়ে চমকে উঠল, কিন্তু তারপরেই বুঝলে উপর থেকে গর্তের ভিতরে এক গাছা মোটা দড়ি ঝুলছে। কুমার বিস্মিত হবারও অবকাশ পেলে না। তাড়াতাড়ি দড়ি গাছা চেপে ধরতেই উপর থেকে কে তাকে টেনে তুলতে লাগলো। পাতাল ছেড়ে পৃথিবীর উপরে এসে দড়ি ছেড়ে দাঁড়িয়ে উঠে কুমার উল্লসিত কণ্ঠে বললে, কে কে তুমি ভাই? আমাকে জমের মুখ থেকে বাঁচালে। কারুকে দেখা গেল না, খালি অন্ধকার। কোনো জবাব এলো না, খালি শোনা গেল কার দ্রুত পায়ের শব্দ। কে যেন সেখান থেকে চলে গেল, যেন ভৌতিক কাণ্ড। কেই অজ্ঞাত ব্যক্তি? কেন সে আমার সঙ্গে কথা কইলে না? কেন সে পরিচয় দিলে না? কেন সে আমাকে বাঁচিয়ে এমন করে চলে গেল? এ কি আশ্চর্য রহস্য! খানিক তফাৎ থেকে অনেক লোকের গলার আওয়াজ শোনা যেতে লাগলো। ডাকাতরা ফিরে আসছে। তারা বুঝতে পেরেছে সর্দার আর তাদের দলে নেই। কুমার বেগে অন্যদিকে দৌড় দিলে। অমাবস্যার রাতে সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের পর কুমারের গায়ের ব্যথা কমতে গেল 1 সপ্তাহরও বেশি। সেদিন সকালবেলায় থানার সামনের মাঠে পায়চারি করতে করতে কুমার নানান কথা ভাবছিল। নানান ভাবনার মধ্যে তার সবচেয়ে বড় ভাবনা হচ্ছে, বাঘের গর্তের ভেতর থেকে যে আমাকে টেনে সেদিন উদ্ধার করলে, কে সেই ব্যক্তি? নিশ্চয়ই সে ডাকাতদের দলের কেউ নয়। গাঁয়ের ভেতরেও এমন কোনো বন্ধু নেই, একমাত্র এই চন্দ্রবাবু ছাড়া। আমার জন্য যার এতটা মাথা ব্যথা হবে, এই রহস্যময় ব্যক্তি প্রাণ রক্ষা করলে, অথচ দেখাই বা দিলে না কেন? সে রাতে সব ব্যাপারের সঙ্গেই গভীর রহস্যের যোগ আছে। সচক্ষে বাঘ দেখলেন, বন্দুক ছুঁড়লেন, অথচ জখম হলেন পটলবাবু। বাঘের পায়ের দাগ রয়েছে, অথচ পটলবাবু বলেন সেখানে বাঘ নাকি আসেনি। কুমার মনে মনে এমনই সব নাড়াচাড়া করছে। এমন সময় দেখতে পেলে পথ দিয়ে হন হন করে এগিয়ে চলেছে মোহনলাল। মোহনলালও তাকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বললে, এই যে কুমারবাবু, নমস্কার।
শুনলাম নাকি আপনি মস্ত বিপদে পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু হঠাৎ যেমন বিপদে পড়েছিল তেমনি হঠাৎ উদ্ধারও পেয়েছি। বুঝলেন, আমি বরাবরই দেখে আসছি কুমারবাবু, বিপদের যারা তোয়াক্কা রাখে না, বিপদও যেন তাদের এড়িয়ে চলে। আগে হ্যাঁ, অন্তত আমার জীবনে বারবার তাই হয়েছে বটে। কিন্তু এত সকালে আপনি যাচ্ছেন কোথায়? একবার পটলবাবুকে দেখতে যাচ্ছি। সেদিন আর একটু হলেই তো পটলবাবু আপনার হাতেই পটল তুলছিলেন। নিতান্ত পরমায়ু ছিল বলেই বেচারি এ যাত্রা বেঁচে গেলেন। ভদ্রলোক কেমন আছেন সেই খোঁজ নিতেই চলেছি। চলুন চলুন, আমিও আপনার সঙ্গী হব। আমার জন্য তার এই দুর্দশা, তার খবর নেওয়া আমার কর্তব্য। মোহনলালের সঙ্গে খানিক দূর অগ্রসর হয়ে কুমার শুধলে, আচ্ছা মোহনবাবু, সেদিন যে আমি সত্যি সত্যি বাঘ দেখে বন্দুক ছুঁড়েছি, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে কি? একটুও না। তার প্রমাণও দেখুন। বলেই সে পকেট থেকে কাগজের ছোট এক মোড়ক বার করলে। মোড়কের ভিতর রয়েছে এক গোছা লোম, বাঘের লোম। এ কি, এই লোম আপনি কোথায় পেলেন? আপনার গুলি খেয়ে পটলবাবু যেখানে পড়ে ছটফট করছিলেন সেইখানে। লোমগুলোতে এখনো তো শুকনো রক্তও লেগে রয়েছে দেখছি। হ্যাঁ, এ থেকে বোঝা যাচ্ছে আপনার গুলি বাঘের গায়েও লেগেছে। তা না হতেও পারে, হয়তো পটলবাবুর আহত পায়ের রক্তই লোমগুলোতে লেগে আছে। না কুমারবাবু, এ মানুষের রক্ত নয়। কি করে জানলেন আপনি? আমি পরীক্ষা করে দেখেছি। পরীক্ষা? শুকনো রক্তের দাগে কি লেখা থাকে যে তা মানুষ না পশুর রক্ত? থাকে কুমারবাবু, থাকে। আচ্ছা, আপনি কি বর্ডে রিয়াকশনের কথা শোনেননি? বর্ডে সাহেব একরকম পদ্ধতি আবিষ্কার করেছেন, যার সাহায্যে শুকনো রক্তের দাগ পেলেই বলে দেয়া যায় তা মানুষ কি পশুর রক্ত। আর সে পদ্ধতি আপনি জানেন? আগে হ্যাঁ, সেই পদ্ধতিতেই পরীক্ষা করে বুঝেছি এ রক্ত মানুষের রক্ত নয়। কুমার বিস্ময়ে ও নিজের অজ্ঞতায় নির্বাক হয়ে রইল। তার চোখে মোহনলাল আজই নতুন রূপে ধরা দিলে। সে বেশ বুঝলে এ ব্যক্তি তো সাধারণ লোক নয়, নিশ্চয়ই এ অনেক ব্যাপারই জানে এবং বোঝে, এবং এ যে এখানে এসেছে নিশ্চয়ই তার মধ্যে কোনো গুরু কারণ আছে। খানিকক্ষণ পরে কুমার বললে, বাঘের ডাক শুনলুম, তাকে দেখলুম, গুলি করলুম, সে আহত হলো, তার রক্তও পাওয়া গেল, কিন্তু তারপর হ্যাঁ, কর্পূরের মতো সে বাঘ কোথায় উবে গেল? সেইটাই তো হচ্ছে আসল প্রশ্ন। একটা মস্ত বাঘ তার আস্ত দেহ নিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেল কোথায়? আর তার সেই খোঁড়া ঠ্যাং নিয়ে পটলবাবুই বা চোখের নিমিষে হাওয়ায় মিলিয়ে গেলেন কেমন করে? প্রাণের দায়ে অসম্ভব সম্ভব হয়। কচ্ছপও দৌড়ে হরিণকে হারিয়ে দিতে পারে। তবে পটলবাবু হয়তো ডাকাতদের ভয়ে পিঠ টান দেননি। হ্যাঁ, তবে আপনার ভয়েই তিনি বোধহয় একটি মাত্র ঠ্যাঙে ভর দিয়েই লম্বা দিয়েছিলেন। আমার ভয়? হ্যাঁ, আপনার লক্ষ্যভেদ করবার শক্তির ওপরে হয়তো তার মোটেই বিশ্বাস নেই। একবার বাঘ বধ করতে গিয়ে আপনি তার পা খোঁড়া করে দিয়েছিলেন। তারপর আবার ডাকাত মারতে গিয়ে আপনি যে তারই প্রাণ পাখিকে খাঁচা ছাড়া করতেন না, সেটা তিনি ভাবতে পারেননি। কাজে কাজেই পলায়তি সজীবতী। পটলবাবু বুদ্ধিমানের কাজই করেছিলেন। কুমার মাথা হেঁট করলে। মোহনলাল তারপর যেন নিজের মনে মনেই বললে, কিন্তু এ কিরকম কথা? বাঘের গায়ে লাগলো গুলি, বাঘ হলো জখম, তবে পটলবাবুর পা কেমন করে খোঁড়া হলো? তাই তো, এই কথাটা তো এতক্ষণ ভেবে দেখিনি। এও বা কেমন করে সম্ভব হয়? এখানকার সমস্ত কাণ্ডই যেন আজগুবি। এ বিপুল রহস্যের সমুদ্র যেন কিছুতেই থই থই পাওয়ার জো নেই।
তারা পটল বাবুর বাড়ির মুখে এসে হাজির হলো। পটল বাবুকে প্রথম দেখে কুমারের যেমন মনে হয়েছিল শ্মশানের চিতার আগুনের ভিতর থেকে একটা মরা যেন দানয় পেয়ে জ্যান্ত পৃথিবীর পানে মিটমিট করে তাকিয়ে দেখছে, তেমনি পটল বাবুর বাড়িখানাকেও দেখে কুমারের মনে হলো এ যেন কার বিজন সমাধি ভবন। চারিধারে ঝোপঝাড়, ঘন বাঁশঝাড়, পোড়ো জমি, এক কোণে একটা পচা ডোবা, মাঝখানে একটা পানা ধরা পুকুর, একসময় তার সব দিকেই বাঁধানো ঘাট ছিল, এখন তার একটাও টিকে নেই। সেই পুকুরেরই পূর্ব দিকে পটলবাবুর জীর্ণ পুরনো ও প্রকাণ্ড বাড়িখানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যেন ভাবছে এবারে কবে সে একেবারে হুড়মুড় করে ভেঙে পড়বে। এ বাড়িকে কেবল বাড়ি বললেই ঠিক বলা হবে না, একে অট্টালিকা বলাই উচিত, 7 মহলা অট্টালিকা। কিন্তু তার এদিক থেকে ওদিক পর্যন্ত চোখ চালিয়ে খালি দেখা যায় নোনা ধরা, ক্ষয়ে যাওয়া, বালি খসা ইটগুলো যেন ছাল ওঠা ঘায়ের মতন লাল হয়ে আছে। অজগর সাপের মতন দেওয়ালগুলিকে শিকড় দিয়ে জড়িয়ে বড় বড় সব গাছ হাওয়ার ছোঁয়ায় শিউরে আর্তনাদ করে উঠছে। এক একটা গাছ এত বড় যে তার ডাল বেয়ে 8-10 জন মানুষ উঠলেও তারা নুয়ে পড়বে না। আরে এই তো বাড়ি নয়, এই যে শহর। পটলবাবুর পূর্বপুরুষটা নিশ্চয়ই খুব ধনী ছিলেন। জানি না, তবে এটুকু জানি যে এ বাড়ি পটলবাবুর পূর্বপুরুষের নয়। পটলবাবু এ গায়ে এসে বাসা বেঁধেছেন মোটে 3 বছর। এই পোড়ো বাড়ি আর জমি তিনি জলের দরে কিনে নিয়েছেন। বাড়িখানাকে কিনে এর এমন অবস্থা করে রেখেছেন কেন? এত বড় বাড়ি মেরামত করতে গেলেও কত হাজার টাকার দরকার তা কি বুঝতে পারছেন না? বাড়িখানার একটা মহলাই পটলবাবুর পক্ষে যথেষ্ট, সেই অংশটুকু মেরামত করে নিয়ে পটলবাবু সেইখানেই থাকেন। বাড়ির সদর দরজা এতটাই মস্ত বড় যে তার ভিতরে অনায়াসেই হাতি ঢুকতে পারে। এতকাল পরেও দরজার লোহার কিল মারা পুরু পাল্লা দুখানা একটুও জীর্ণ হয়ে পড়েনি। এ বাড়ি কার সে খোঁজও আমি নিয়েছি। বাংলাদেশের অনেক বড় বড় জমিদারের পূর্বপুরুষ ডাকাত ছিলেন। প্রায় 300 বছর আগে এমনি এক ডাকাত জমিদার এই বাড়িখানা তৈরি করিয়েছিলেন। এরকম সেকেলে বাড়ির ভেতরে অনেক রহস্য থাকে, আমরা খোঁজ নিলে আজও তার কিছু কিছু পরিচয় পেতে পারি। মোহনলালের সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে কুমার বললে, পটলবাবু কোন অংশে থাকেন আপনি জানেন তো? জানি, কিন্তু তার আগে বাড়ির অন্য অন্য মহলগুলো একবার বেরিয়ে এলে আপনার কষ্ট হবে কি? কিছু না, বলতে কি আমিও সেই কথাই ভাবছিলাম, কিন্তু পটলবাবুকে আগে তো সেটা একবার জানানো দরকার, কি বলেন? হুম, কোনো দরকার নেই। পটলবাবুর মহল একেবারে আলাদা, তার দরজাও অন্যদিকে। এ মহলগুলোয় জনপ্রাণী বাস করে না, এগুলো এমনি খোলাই পড়ে থাকে, এর মধ্যে যে কেউ ঢুকতে পারে। কত শেয়াল, কুকুর আর সাপ যে এর ভেতরে বাসা বেঁধে আছে কে তা বলতে পারে। একে একে তারা 3-4টে মহল পার হলো। বাড়ির ভেতরের অবস্থাও তথৈবচ। বড় বড় উঠান, দালান, চক মিলানো ঘর, কারুকাজ করা খিলান, কার্নিশ, থাম ও দরজা কিন্তু বহুকালের অযত্নে আর কোথাও কোনো শ্রী নেই। ঘরে ঘরে বাদুড় দুলছে, চামচিকে উঠছে, কোলা ব্যাং লাফাচ্ছে। পথ দিয়ে চলতে গেলে জংলা গাছপালা হাঁটু পর্যন্ত ঢাকা দেয়। ঘুমন্ত সাপ জেগে রেগে ফোঁস করে ওঠে। তফাতে তফাতে পলাতক জানোয়ারদের দ্রুত পদশব্দ শোনা যায়। মাঝে মাঝে সব অলিগলি, সুড়িপথ, তাদের ভেতরে কোষ্ঠী পাথরের মতো জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার। কুমারের বারবার মনে হতে লাগলো
সেই সব অন্ধকারের মধ্যে থেকে থেকে যেন ভীষণ সব চোখের আগুন জ্বলে জ্বলে উঠছে। সে হিংসু ক্ষুধিত দৃষ্টিগুলো যেন মানুষের রক্তপান করবার জন্যে দিবারাত্র সেখানে জাগ্রত হয়ে আছে। আর সে কি স্তব্ধতা! সে স্তব্ধতাকে যেন হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। হঠাৎ কুমার বলে উঠল, দেখুন দেখুন মোহনবাবু, মাটির দিকে চেয়ে দেখুন। মাটির পানে তাকিয়েই একটি লাফ মেরে মোহনলাল বলে উঠল, হ্যাঁ, আমি কি চোখের মাথা খেয়েছি যে এটা দেখতে না পেয়ে বোকার মতো এগিয়ে চলেছি? ভাগ্যিস আপনি দেখতে পেলেন। বলেই সে আগ্রহ ভরে মাটির উপরে হেঁট হয়ে পড়ল। মাটির উপর দিয়ে বরাবর এগিয়ে চলেছে বাঘের বড় বড় থাবা। সেই পায়ের দাগ ধরে অগ্রসর হয়ে মোহনলাল আর কুমার গিয়ে দাঁড়ালো একটা সুড়ি পথের সামনে। সেখানে আবার নতুন ও পুরাতন অসংখ্য পায়ের দাগ। দেখলেই বেশ বোঝা যায় ব্যাঘ্র মহাশয় সেখানে প্রায়ই বেড়াতে আসেন। পটলবাবুর এই রাজপ্রাসাদে যে এত বেশি বাঘের আনাগোনা, গাঁয়ের কেউ তো সে খবর জানে না। চিড়িয়াখানার বাঘের ঘরে যেরকম দুর্গন্ধ হয়, সুড়িপথের গাঢ় অন্ধকারের ভিতর থেকে ঠিক সেই রকম একটা বিশ্রী বটকা গন্ধ বাইরে বেরিয়ে আসছে। মোহনলাল একবার সেই ভয়াবহ সুড়িপথের ভিতর থেকে দৃষ্টিপাত করলে, তারপর ফিরে কুমারের দিকে তাকিয়ে বললে, কি কুমারবাবু, এর ভেতরে ঢোকবার সাহস আপনার আছে? পরীক্ষা করে দেখতে পারেন। তাহলে আমার সঙ্গে আসুন। বলেই মোহনলাল বিনা দ্বিধায় সেই অন্ধকারে অদৃশ্য বিপদ ও রহস্যের পূর্ণ সুড়িপথের ভিতরে প্রবেশ করল এবং তার সঙ্গে সঙ্গে এগোলো কুমার, অটল পদে, নির্ভীক প্রাণে। মোহনলাল যে একজন বিশেষ বুদ্ধিমান ও রহস্যময় ব্যক্তি, আজকে তার সঙ্গে ভালো করে কথা কয়ে কুমার এটা তো বেশ বুঝতে পারলেই। তার উপরে তার বুকের পটা দেখে সে অত্যন্ত অবাক হয়ে গেল। কুমার আর একজন মাত্র লোককে জানে, এরকম মরিয়ার মতো সে এমনই মৃত্যু ভয় ভরা অজানা বিপদের মধ্যে ঝাঁপ দিতে ভালোবাসে। সে হচ্ছে তার বন্ধু বিমল। ছেলেবেলা থেকেই বিপদের পাঠশালায় সে মানুষ। কিন্তু মোহনলাল কেন যে যেচে মৃত্যু খেলায় যোগ দিয়েছে, আমি তো সেটা কিছুতেই আন্দাজ করতে পারছি না। সেও কি তাদেরই মতো শখ করে নিরাপদ বিছানার আরাম ছেড়ে চারিদিকে বিপদকে খুঁজে খুঁজে বেড়ায়, না নিজের কোনো কার্য সিদ্ধি করার জন্য আর স্বার্থ সিদ্ধির লক্ষ্যেই অমাবস্যার রাতের এই ভীষণ গুপ্ত কথাটা সে জানতে চায়? কিন্তু এখন এসব কথা ভাবার সময় নয়। এ কি ভয়ানক সুড়িপথ! কয়েক পা এগিয়েই কুমার দেখলে গলির মুখ দিয়ে বাইরের একটুখানি যে আলোর আভা আসছিল, তাও অদৃশ্য হয়ে গেছে। এখন খালি অন্ধকার আর অন্ধকার। সে নিবিড় অন্ধকারের প্রাচীর ঠেলে কোনো মানুষের চোখেই কোনো দিকে অগ্রসর হতে পারে না। সুড়িপথের দুদিকের এবড়ো খেবড়ো দেওয়াল এত বেশি স্যাঁতস্যাঁতে যে হাত দিতেই কুমারের হাত ভিজে গেল। আর সেই জানুয়ারি বটকা গন্ধ নাকে খুব কষে কাপড় চাপা দিয়েও কুমারের মনে হতে লাগলো তার পেট থেকে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত আজ বোধহয় উঠে আসবে। মোহনলালের হাতে সেই অন্ধকারকে বিদীর্ণ করে হঠাৎ একটা ছোট ইলেকট্রিক লণ্ঠনের উজ্জ্বল আলো জ্বলে উঠল। কুমার বুঝলে মোহনলাল রীতিমতো প্রস্তুত হয়েই এসেছে। মোহনলাল বললে, কুমারবাবু, আপনার কাছে কোনো অস্ত্র টস্ত্র আছে? না। আপনি দেখছি আমার চেয়েও সাহসী। নিরস্ত্র হয়ে এই ভীষণ স্থানে ঢুকতে ভয় পেলেন না? আপনিও তো এখানে ঢুকেছেন, আপনিও তো বড় কম সাহসী নন। কিন্তু আমার কাছে রিভলভার আছে। বলেই মোহনলাল ফস করে হাতের আলোটা নিভিয়ে ফেললে। ও কি, আলো নেবালেন কেন? একবার খালি দেখে নিলুম
পথটা কীরকম। অজানা পথ না হলে এখানে আলো জ্বালতুম না। শত্রুর দৃষ্টির আকর্ষণ করে লাভ কি? শত্রু? হ্যাঁ, এই পথের মাটির ওপরে আলো ফেলে এইমাত্র দেখলুম যে এখানে খালি বাঘের পায়ের দাগই নেই, মানুষের পায়ের দাগও রয়েছে। একসঙ্গে বাঘের আর মানুষের পায়ের দাগ? হ্যাঁ, বলেন কি? চুপ, আর কথা নয়, হয়তো কেউ আমাদের কথা কান পেতে শুনছে। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটি কথা, আমাদের নোটিফিকেশানগুলি সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, একটা কথা, আপনারা যদি আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চান, আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। হ্যাঁ, কোথায় পাঠাবেন? আমাদের মেল আইডিতে। আর মেল আইডি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।